আচ্ছা, ম্যাগনেটিক কথাটা কেন আসলো? ম্যাগনেটিক কথাটা আসলো হলো তোমার নিউক্লিয়াসে সব ধরনের অ্যাটমের নিউক্লিয়াস না, কিছু কিছু অ্যাটমের নিউক্লিয়াস গুলো কি করে স্পিন করতে পারে। একটা চার্জ নিউক্লিয়াস আমরা কি জানি? পজিটিভ চার্জ, তাই তো? নিউক্লিয়াস নিউক্লিয়াস এই পজিটিভ চার্জ কোনো একটা পার্টিকেল যখন স্পিন করে, তার মানে রোটেট করতে পারে, হ্যাঁ, একটা এক্সিস বরাবর যখন সে রোটেট করে তখন কি হয়, তার আশেপাশে সারাউন্ডিং এ একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এখন এই ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্রিকোয়েন্সি, আর আমি আপকামিং এনএম প্রোগ্রামের ক্ষেত্রে, সরি, এনএমআর এর ক্ষেত্রে আমি কোন রেডিয়েশন ইউজ করি? রেডিও ম্যাম রেডিও 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 ফ্রিকোয়েন্সি ইউজ করি, রাইট? রেডিও ফ্রিকোয়েন্সি যদি আমি ইউজ করি তাহলে এখানে কথাটা একটু বুঝার চেষ্টা করো। আমি পড়ছি হলো এনএমআর। এনএমআর এর মধ্যে তোমার নিউক্লিয়াস কথাটা আসতেছে। নিউক্লিয়াস কথাটা কোথা থেকে আসতেছে? সেটা হচ্ছে তোমার, আমি নিউক্লিয়াস নিয়ে এখন স্টাডি করব। নিউক্লিয়াস, সম্পূর্ণ নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ, এই জন্য কথাটা আসছে নিউক্লিয়ার। ম্যাগনেটিক কেন আসলো? নিউক্লিয়াস যেহেতু পজিটিভলি চার্জড, এই কারণে সে যখন স্পিন করে, স্পিন করলে কি হয়, তার নিজস্ব একটা সারাউন্ডিং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই তো? এখন এই সমস্যাটা হচ্ছে, আমি কেন একটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দেই, এক্সটার্নাল অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড আমি ইউজ করি, তাই তো? এই যে এক্সটার্নাল, তার মানে এটা তোমার অ্যাটমের সাথে সম্পর্কিত না, আমাকে এক্সটার্নাল দিতে হচ্ছে। খেয়াল করো, ইউভি অথবা আইআরে কিন্তু এক্সটার্নালি আমি কোনো কিছু অ্যাপ্লাই করিনি, কিন্তু এনএমআর এর ক্ষেত্রে এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড দিতে হয়। এটা কেন? কারণ হলো তোমার যে নিউক্লিয়াস যখন স্পিন করে তার যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ডের একটা ইলেকট্রিক কম্পোনেন্ট থাকে, একটা ম্যাগনেটিক কম্পোনেন্ট থাকে। এই ইলেকট্রিক কম্পোনেন্ট, তোমার যদি একটু মিউট করে নাও তাহলে আমার পড়াতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই কি হয় যে নিউক্লিয়াসের আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তার যে ইলেকট্রিক কম্পোনেন্টটা, সেটা কি হয়, রেডিও ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে না। কারণ কি হয়, এই নিউক্লিয়াসটা কিন্তু খুবই মানে ছোট একটা পার্টিকেল, তাই তো? খুবই স্মল একটা পার্টিকেল, যার কারণে ও নিজে স্পিন করার পরে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটার অ্যামাউন্টটাও তো কিন্তু খুবই স্মল থাকে, যার কারণে রেডিও ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করতে পারে না। হ্যাঁ, এই কারণে কি হয়, আমি এই যে ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমি এই যে নিউক্লিয়াসের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়িয়ে দেই, যাতে করে সে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করতে পারে, তার সাথে ম্যাচ করতে পারে। কারণ আমরা কিন্তু জানি রেজোনেন্স কখন হয়। রেজোনেন্স এর পরের ওয়ার্ডটা দেখো, রেজোনেন্স। ম্যাগনেটিক কথা যেটা বললাম, ম্যাগনেটিক আসতেছে কারণ হচ্ছে আমাকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হয়, যেটা নিউক্লিয়াসের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়িয়ে দেয়, যাতে করে সে রেডিও ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করতে পারে। এই ম্যাচ যে আমি বলছি, সেই ম্যাচ করাটাই হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স কখন হয়? ইনকামিং যে রেডিয়েশনটা আছে, হ্যাঁ, ইনকামিং রেডিয়েশনের যে ফ্রিকোয়েন্সিটা আছে, রেডিও ফ্রিকোয়েন্সির যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি যখন এখানে স্পিনিং যে তোমার ফ্রিকোয়েন্সি আছে, তার সাথে তোমার এই যে ম্যাগনেটিক ফিল্ডের একটা সম্পর্ক আছে। এই যে ওমেগা বার, আমরা যেটাকে বলেছিলাম ওমেগা বার অথবা ল্যামার ফ্রিকোয়েন্সি, তাই তো? আমরা পড়েছি আগে। যখন এই আপকামিং ফ্রিকোয়েন্সিটা ল্যামার ফ্রিকোয়েন্সিতে হুবহু ম্যাচ করবে, এক একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে ল্যামার ফ্রিকোয়েন্সি এক এক রকম হবে, সেটা পরে বলবো। যখন এই রেডিও ফ্রিকোয়েন্সির যে ফ্রিকোয়েন্সিটা সেটা এই নিউক্লিয়াসের ল্যামার ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করবে, তখনই রেজোনেন্স হবে। ঠিক আছে? আর স্পেকট্রোস্কোপি তো, স্পেকট্রোস্কোপি আমরা জানি যেহেতু একটা রেডিয়েশনের সাথে আমরা ম্যাটারের ইন্টারঅ্যাকশন করে আমরা স্টাডি করছি, এখানে আমরা স্পেসিফিক্যালি রেডিও ফ্রিকোয়েন্সির সাথে ম্যাটারের ম্যাটারের কোন পার্টটা, ম্যাটারের হচ্ছে নিউক্লিয়াস পার্টটা, নিউক্লিয়াসের সাথে আমরা ইন্টারঅ্যাকশন করে যে স্টাডিটা করছি সেটাকে আমরা বলছি স্পেকট্রোস্কোপি, যেটাকে আমরা বলি ফুললি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। ঠিক আছে? কেন ম্যাগনেটিক কথাটা আসলো, কেন রেজোনেন্স হচ্ছে, নিউক্লিয়ার কেন বলছি, সবই কিন্তু এখানে আসতে হবে, জানতে হবে। এখন আমরা পড়বো স্পেসিফিক্যালি এই চ্যাপ্টারের মধ্যে প্রোটন এনএমআর। ঠিক আছে, প্রোটনকে নিয়ে স্পেসিফিক্যালি কাজ করব। এখন কথা হচ্ছে, সব অ্যাটম অ্যাটম তো তোমার মনে করো 113টা 109টা যত যাই বলো না কেন অ্যাটম আছে, সব সব অ্যাটমই কি তোমার এই ম্যাগনেটিক তোমার স্পিন করতে পারবে, কিংবা সব তোমার এনএমআর অ্যাক্টিভ হবে কিনা, সব ধরনের অ্যাটমই কি এনএমআর অ্যাক্টিভ হবে কিনা?
সব ধরনের না ম্যাম হবে না। না ম্যাম, না ম্যাম। এনিমার অ্যাক্টিভ হবে না। তাহলে কোনগুলো এনিমার অ্যাক্টিভ হবে? যাদের হচ্ছে 3 থাকবে। হ্যাঁ না, যাদের হচ্ছে অড তোমার নাম্বার হ্যাঁ অড নাম্বার অফ হয় অ্যাটমিক নাম্বার অথবা অ্যাটমিক মাস, হয় অ্যাটমিক নাম্বার অথবা অ্যাটমিক মাস যদি অড নাম্বার হয়, তার মানে বিজোড় হয়। ঠিক আছে, তার মানে কি যে প্রোটন সংখ্যা, অ্যাটমিক নাম্বার বলতে কি বোঝায়? প্রোটন সংখ্যা। ঠিক আছে, প্রোটন নাম্বার যদি তোমার হচ্ছে অড হয়, প্রোটন নাম্বার যদি তোমার অড হয়, অথবা যদি অ্যাটমিক মাস বলতে আমরা কি বুঝি? প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা যোগফল, তাই তো? প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার যোগফল যদি তোমার অড হয়, অথবা দুইটা যদি অড হয়, মনে করো দুইটাই অড, তাহলে এনএমআর অ্যাক্টিভ। তার মানে কি এনএমআর অ্যাক্টিভ বলতে কি বোঝায়? সেই নিউক্লিয়াসটা, সেই অ্যাটমিক নিউক্লিয়াসটা স্পিন করতে পারবে, ঠিক আছে, নিজের একটা এক্সিস বরাবর সে রোটেট করতে পারবে, এটাকে বলা হয় হচ্ছে এনএমআর অ্যাক্টিভ। অথবা যে কোনো একটা অড হলেও হবে। হ্যাঁ, মনে করো একটা তোমার অড না, একটা হচ্ছে ইভেন, একটা ইভেন একটা অড, যে কোনো একটা ইভেন অড হলেও কিন্তু তোমার এনএমআর অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো কোন কোন আমি হয়েছে কি তোমাদের যখন গত ব্যাচে পড়িয়েছিলাম তখন লাস্ট ক্লাসটা আমার হচ্ছে এনএমআর এর মানে প্রাইমারি পর্যায়ে নেওয়া হয়ে গেছিল, এই কারণে আমি বোর্ডে পড়াচ্ছিলাম এগুলা। এখানে দেখো তোমার কি হয়, তো আমরা যেটা বলছি যে অড অ্যাটমিক নাম্বার অথবা অড মাস থাকলে এটা এনএমআর অ্যাক্টিভ হয়। প্রোটনের ক্ষেত্রে দেখো, প্রোটনের ক্ষেত্রে কিন্তু তোমার কি হয়, তোমার প্রোটনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বারটাও অড, আবার হচ্ছে অ্যাটমিক মাসটাও কিন্তু অড, এই কারণে এটা হচ্ছে এনএমআর অ্যাক্টিভ, এবং এটাই কিন্তু হাইয়েস্ট পার্সেন্টেজ অফ আইসোটোপ। বাকিগুলো কি দেখো, ডিউটোরিয়ামও কিন্তু এনএমআর অ্যাক্টিভ, খেয়াল করো 2 আছে একটা ইভেন, কিন্তু একটা কিন্তু অড, তারপরেও কিন্তু এটা এনএমআর অ্যাক্টিভ হবে। ঠিক আছে, আর হচ্ছে ট্রিটিয়ামও কিন্তু এনএমআর অ্যাক্টিভ, এটা পার্সেন্টেজ যেহেতু আইসোটোপিক পার্সেন্টেজ অ্যাবান্ডেন্সটা খুবই কম, এটা সাধারণত আসে না, কিন্তু এইটা আসে, তোমার ডিউটোরিয়ামটা কিন্তু খুবই আসে। ঠিক আছে, আচ্ছা কার্বন 13 চিন্তা করো, কার্বন 13 এর মানে যেটা হাইয়েস্ট অ্যাবান্ডেন্স যে আইসোটোপটা, সেটা হচ্ছে কার্বনের 6 আর 12, দুটাই কিন্তু ইভেন, দুটাই কিন্তু জোড় সংখ্যা, যার কারণে এটা কিন্তু এনএমআর অ্যাক্টিভ হবে না। কার্বন 13 যেটা হচ্ছে আইসোটোপিক অ্যাবান্ডেন্স খুবই কম, প্রায় জাস্ট 1.06 কিংবা 1.04% এরকম আর কি অ্যাবান্ডেন্স, 100% থেকে 1.06 কিংবা 0.3% এরকম হতে পারে। হ্যাঁ, এই পার্সেন্টেজে এই কার্বন 13টা হচ্ছে এনএমআর অ্যাক্টিভ হয়। এই পার্টটা নিয়ে কিন্তু আমরা কার্বন 13 এ আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা অন্যান্যগুলো দেখো, তোমার হচ্ছে নাইট্রোজেন যদি ধরি, নাইট্রোজেন কিন্তু এনএমআর অ্যাক্টিভ হয়, কারণ একটা কিন্তু তোমার অবশ্যই অড। হ্যাঁ, ওই যে ওই পাশের রুমে দেখেন, হ্যাঁ একটা হচ্ছে 14 ইভেন আর একটা হচ্ছে অড, সেক্ষেত্রে তোমার হচ্ছে এটা কিন্তু এনএমআর অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এখন আরেকটা প্রপার্টিস হচ্ছে এই অ্যাটমের তোমার যখন কি হবে, যখন তোমার হচ্ছে এরকম অড নাম্বার অফ অ্যাটমিক নাম্বার অথবা অ্যাটমিক মাস থাকবে, তখন আমরা জানি সে স্পিন করতে পারবে, তাই তো, এক্সিস বরাবর রোটেট করতে পারবে। হ্যাঁ, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার স্পিন। এখন এই নিউক্লিয়ার স্পিনকে আমরা আবার নিউক্লিয়ার স্পিন যখন থাকবে তার একটা নির্দিষ্ট নিউক্লিয়ার স্পিন স্টেট থাকবে, তাই তো, একটা নিউক্লিয়ার স্পিন কোয়ান্টাম নাম্বার থাকবে, নিউক্লিয়ার স্পিন কোয়ান্টাম নাম্বারটাকে আমরা বলি হলো আই থাকবে, তাই তো, আর আই হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, আর নাম্বার অফ স্পিন স্টেট পসিবল স্পিন স্টেট কত হবে, টুয়াইস আই প্লাস 1, এই সংখ্যক। এখন আই এর মানটা কত? প্রোটনের জন্য আমরা যেহেতু প্রোটন পড়বো, এখন আই এর মানটা হবে হলো হাফ, আই এর মান হলো হাফ। তাহলে পসিবল, তার মানে কি যে এনএমআর অ্যাক্টিভ যে নিউক্লিয়াস থাকবে সে স্পিন করতে পারবে, তার পসিবল নাম্বার অফ স্পিন স্টেট থাকবে। স্পিন স্টেট কতগুলো হবে, কয়টা স্পিন স্টেট থাকবে, সেটা ডিপেন্ড করবে নিউক্লিয়ার স্পিন কোয়ান্টাম নাম্বারের উপরে। ঠিক আছে, নিউক্লিয়ার স্পিন কোয়ান্টাম নাম্বারের উপরে। এখন এই আই এর মানটা কিন্তু ফিক্সড, এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট একটা মান, এই মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে। যেমন প্রোটনের ক্ষেত্রে হচ্ছে আই এর মান হলো হাফ,
কার্বন 13 এর ক্ষেত্রে একই, কার্বন 13 এর ক্ষেত্রে হাফ, নাইট্রোজেনের ক্ষেত্রে আবার এটা থাকে হলো 1, ঠিক আছে। ফ্লোরিন, ফসফরাস এগুলা ক্ষেত্রে তোমার হাফই থাকে। তো স্পিন স্টেট আই এর মানটা তোমার মুখস্থ করতে হবে। তো যেহেতু সাধারণত আমরা কি পড়ি, আমরা পড়ি হলো কার্বন 13, প্রোটন, এই ডিউটেরিয়ামটা আমাদের কাজে লাগে। ডিউটেরিয়ামের ক্ষেত্রে আই এর মানটা হলো 1, ঠিক আছে, 1 থাকে। তো সেক্ষেত্রে কি হবে দেখো, যদি আমি প্রোটনের ক্ষেত্রে ধরি, সেক্ষেত্রে কি হবে, হাফ হলে নাম্বার অফ স্পিন স্টেট কত হবে, 2 ইন্টু হাফ প্লাস 1 ইকুয়ালস টু কত, 2। তার মানে দুইটা পসিবল, মানে 2 দিকে কেটে গেল, 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। তার মানে দুইটা পসিবল স্পিন স্টেট আছে। এই যে দুইটা পসিবল স্পিন স্টেট আমরা বলছি, দুইটা পসিবল স্পিন স্টেট, তাই তো। একটা কি থাকে, এখন কথাটা খেয়াল করো, এটা সবই কিন্তু আমি নিউক্লিয়াস নিয়ে কথা বলছি, ম্যাগনেটিক ফিল্ডে কিন্তু আমি এখনো আসিনি। ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, যখন আমি ম্যাগনেটিক অ্যাপ্লাইড কোনো ম্যাগনেটিক ফিল্ড দিব না, তখন কি হবে, এখন আমি যখন একটা মনে করো হাইড্রোজেনের স্যাম্পল নিয়েছি, প্রোটনের স্যাম্পল নিয়েছি, ঠিক আছে, ওখানে কিন্তু একটা কম্পাউন্ডই মনে করো, কম্পাউন্ড যে মনে করো মিথেন, ইথেনল মনে করো, ইথেন নিয়েছি, হ্যাঁ ইথেন। তো ইথেনের ক্ষেত্রে, তো ইথেন, তাই তো, ইথেনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, ইথেনের ক্ষেত্রে কিন্তু তোমার এই যে 6টা হাইড্রোজেন আছে, 6টা হাইড্রোজেনের মধ্যে কয়টা থাকবে প্রোটন আর কয়টা থাকবে ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। থাকতে পারে কিসের উপর এটা ম্যাম? হ্যাঁ ম্যাম নেটে মনে ডিস্টার্ব ছিল ম্যাম, আমরা শুনি না, আবার যদি একটু রিপিট করতেন। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো স্পিন স্টেট, পসিবল স্পিন স্টেট কোথা থেকে আসবে, পসিবল স্পিন স্টেট আসবে তোমার হলো, তোমার যে একটু মিউট করে নাও, হ্যাঁ, স্পিন স্টেটটা আসবে তোমার হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে। স্পিন কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে আই, যেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, একটা নিউক্লিয়াসের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা আমাদের মুখস্থ করতে হবে। যেটা বললাম, প্রোটন কার্বন 13 এর জন্য এটা হাফ, হাফ যদি হয়, নাম্বার অফ পসিবল স্পিন স্টেট থাকবে তোমার হচ্ছে 2s i plus 1, 2 ইন্টু আই, আই এর মান যেহেতু হাফ, সেটা 2 কাটা গিয়ে 1 plus 1 equals to 2। যদি আই এর মান এখানে 1 হতো, তার মানে কিসের জন্য, ডিউটেরিয়ামের জন্য। যদি 1 হতো তাহলে কিন্তু পসিবল স্পিন স্টেটের সংখ্যা হতো 3টা, ওটা আমরা পরে পড়বো। প্রোটনটা আগে বলি, দেখো এখন যদি কোনো একটা স্পেসিফিক মলিকুল না, মনে করো ইথেন নিলে, এখন ইথেনের মধ্যে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ থাকবে প্রোটন থাকবে তোমার হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট পার্সেন্টেজ, কারণ হচ্ছে তোমার ন্যাচারাল অ্যাবান্ডেন্সই কিন্তু প্রোটনের সবচেয়ে বেশি, কিংবা হাইড্রোজেন যে আইসোটোপটা আছে সবচেয়ে বেশি। এখন একটা জিনিস খেয়াল করো, আমি বলেছি স্পিন স্টেট দুইটা, স্পিন স্টেট দুইটা। In absence of magnetic field, absence of magnetic field, আমি যখন যদি অ্যাপ্লাইড কোনো ম্যাগনেটিক ফিল্ড ইউজ না করি, তখন আমি নিউক্লিয়াসটার কথা বলছি। তখন নিউক্লিয়াস গুলো খেয়াল করো, নিউক্লিয়াস গুলো বলছি, কারণ নিউক্লিয়াস অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। এখানে যদি আমি একটা মলিকুল, যদি আমি শুধুমাত্র একটা মলিকুল চিন্তা করি, এখানে 3 আর 3 6টা। এখন 6টা নিউক্লিয়াস কই থাকবে, 6টা নিউক্লিয়াসে দেখা যাবে এই যে তোমার প্রত্যেকটা দুটো করে স্পিন স্টেট আছে, প্রত্যেকটা দেখা যাচ্ছে খুব কাছাকাছি ডিজেনারেট নিউক্লিয়াস গুলো, স্পিন স্টেট গুলো থাকবে ডিজেনারেট, তার মানে হচ্ছে এনার্জি স্টেট গুলো খুব কাছাকাছি, তার মানে প্রত্যেকটা স্পিন স্টেটের এনার্জি লেভেল গুলো খুব কাছাকাছি থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা, আমি তোমাদেরকে বুঝতে পারছি না, আমি জানি না। না ম্যাম, আরো একটু রিপিট করেন না। আমি তোমাদেরকে বলি, দেখো এখানে শুধুমাত্র ইথেন মলিকুলের কথাটা শুনি, চিন্তা করো। আমি সাপোজ ধরে নিলাম আমার স্যাম্পলের মধ্যে শুধুমাত্র একটা মলিকুল অফ ইথেন আছে, 1 মলিকুল অফ ইথেন, হ্যাঁ, এগুলা কথা বাদ দিলাম, ডিউটেরিয়াম নেওয়ার দরকার নেই। এখন আমরা জানি প্রায় 99% তোমার হচ্ছে প্রোটন আইসোটোপ থাকে, হ্যাঁ। এখন প্রোটন আইসোটোপ এখানে কয়টা প্রোটন আছে, 6টা প্রোটন আছে। 6টা প্রোটনের জন্য যদি স্পিন স্টেট চিন্তা করি, কয়টা হবে, 6 দুগুণে 12টা, কারণ একটার প্রোটনের জন্য স্পিন স্টেটের সংখ্যা হচ্ছে 2, ঠিক আছে। আমি তোমাদের কিন্তু জাস্ট একটা মলিকুলের কথা চিন্তা করতে বলছি, ঠিক আছে। যদিও কিন্তু আমাদের যখন আমরা এনএমআর পড়বো ইথেনের, তখন কিন্তু এই
ছয়টা হাইড্রোজেন কিন্তু ইকুইভ্যালেন্ট হবে, তাই তো? 6টা হাইড্রোজেন কিন্তু ইকুইভ্যালেন্ট হবে। যদি ইকুইভ্যালেন্ট আমি চিন্তা করি, তখন এই 6টা হাইড্রোজেনকে আমি একটা হাইড্রোজেন হয়ে চিন্তা করবো। আর একটা হাইড্রোজেন যদি হয়, তার জন্য স্পিন স্টেট কয়টা? একটা হাইড্রোজেনের স্পিন স্টেট হচ্ছে দুইটা স্পিন স্টেট, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। তাই তো আমরা জানি। আমি 6টাতে না গেলাম, আমি তোমাদের ইকুইভ্যালেন্ট থেকে দিয়ে বুঝাই। দুইটা স্পিন স্টেট, একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে? প্লাস হাফ এবং মাইনাস হাফ প্রোটনের জন্য স্পিন স্টেট দুইটা, প্লাস হাফ, মাইনাস হাফ। ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, আমি তো বলেছি যে NMR-এ একটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিতে হয়। যখন আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি না, তখন এই দুটো স্পিন স্টেটের এনার্জি থাকে সমান। আমরা এনার্জি ডায়াগ্রাম পড়েছি না, এখানে যে এনার্জি ভার্সেস কি জানি কোঅর্ডিনেটস দেই আমরা, হ্যাঁ? তো এখানে তোমার হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড এটা থাকে সমান, হচ্ছে তোমার দুটো এনার্জি স্টেট থাকে সমান। কিন্তু যখন আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, আচ্ছা একটা পরে আসি, যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যখন আমি দিব একটা ম্যাগনেটিক ফিল্ড, তখন কি হবে? এই দুটো স্পিন স্টেট দুইটা স্টেটে বিভক্ত হয়ে যাবে। যখন এনার্জি গ্যাপটা এদের মধ্যে বেড়ে যাবে, তখন কি হবে? উপরে চলে যাবে মাইনাস হাফ, নিচে থাকবে হচ্ছে প্লাস হাফ। এনার্জি স্টেটটা তোমার হচ্ছে বিভক্ত হয়ে যাবে। এই যে এনার্জি স্টেটটা বিভক্ত হয়ে গেল, তখন নিউক্লিয়াস গুলো তাদের পপুলেশনটা ডিস্ট্রিবিউশন করে নিবে, ঠিক আছে? সে প্লাস হাফে থাকবে নাকি মাইনাস হাফে থাকবে। সাধারণত দেখা যায় ম্যাক্সিমাম নিউক্লিয়াস স্টেবল যে স্টেটটা আছে প্লাস হাফের মধ্যে থাকে, দুই একটা থাকে তোমার হচ্ছে মাইনাস হাফে, ঠিক আছে? তার মানে কি হলো? নিউক্লিয়ার, আমি প্রথম থেকে একটু রিপিট করি, দেখো। নিউক্লিয়ার আমি বলছি NMR অ্যাক্টিভ কখন হবে? যখন তার সে স্পিন করতে পারবে। স্পিন কখন করতে পারছে? যার অ্যাটমিক নাম্বার অথবা অ্যাটমিক মাস দুটার একটা অথবা দুইটাই যখন অড হবে, তখন সে NMR অ্যাক্টিভ হলো, সে স্পিন করতে পারছে। স্পিন করতে পারলে তার একটা স্পিন কোয়ান্টাম নাম্বার I থাকবে, ঠিক আছে? I এর মান ফিক্স, প্রত্যেকটা অ্যাটমের জন্য I এর মান ফিক্স। আমি প্রোটন নিয়ে শুধু কথা বলি, প্রোটনের I এর মান হচ্ছে হাফ যদি আমি ধরি, তখন পসিবল নাম্বার অফ স্পিন স্টেট থাকে তোমার হলো 2I + 1, 2 × হাফ + 1, যেহেতু প্রথমের ক্ষেত্রে এটা হচ্ছে হাফ যদি আমি বসাই, সেখানে কাটাকাটি করে স্পিন স্টেটের মান আসে দুইটা। এখন ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, তোমার এই যে স্পিন স্টেট গুলো বের হয়েছে, স্পিন স্টেটে সবসময় ডিজেনারেট থাকবে। ডিজেনারেট মানে হচ্ছে এনার্জি সমান, ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি, ঠিক আছে? তার মানে সমান সমক্ষক নিউক্লিয়াস এই দুইটা স্টেটেই থাকবে। কিন্তু যখন আমি অ্যাপ্লাইড এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিব, তখন কি হবে? এনার্জি স্টেট, সরি, এই স্পিন স্টেট দুটা এনার্জি লেভেলে বিভক্ত হয়ে যাবে, হ্যাঁ? একটা এনার্জি বেড়ে যাবে, একটা এনার্জি কমে যাবে। কমে গেলে কি হবে? কমে গেলে, এখানে আমি বুঝলাম না এটা স্লাইডটাকে আমি কেন দিইনি এখানে। আচ্ছা, আমি তোমাদের একটু বই দেখাতে পারি, জানো, ওই পেজটা একটু দেখালে তোমরা বুঝতে পারবা। তোমরা কি বইটা দেখতে পাচ্ছ? বইয়ের স্লাইডটা, বইয়ের পেজটা? না ম্যাম, কোনো জি কিছু ম্যাম। দেখা যাচ্ছে না তো। জি ম্যাম, একটা দেখা যাচ্ছে। আচ্ছা, পাভিয়ার বই, খেয়াল করো একটু। আচ্ছা আচ্ছা, আমি এখানে তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যখন আমি বলছি প্লাস হাফ এবং মাইনাস হাফ দুটা স্পিন স্টেটে বিভক্ত হয়ে গেল, যখন হয়ে যায় তখন প্লাস হাফের এনার্জি থাকে কম, স্ট্যাবিলাইজড, আর হচ্ছে মাইনাস হাফ থাকে এনার্জি বেশি। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যখন আমি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, সবাই তো দেখতে পাচ্ছ তাই না? জি সবাইকে ম্যাম।
আচ্ছা জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখন দেখো, যখন আমি, তার মানে কি প্লাস হাফের যে স্পিন স্টেপটা আছে এনার্জিটা অনেক কমে যায়। আমি বলেছি যখন ডিজেনারেট থাকে, যখন ইন অ্যাবসেন্স অফ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। যখন আমি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিব, দেখো অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যখন আমি অ্যাপ্লাই করব, তখন প্লাস হাফ এবং মাইনাস হাফের এনার্জিটা কম বেশি হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে প্লাস হাফ যখন হয় তখন হচ্ছে অ্যালাইন্ড উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড থাকে, ম্যাগনেটিক ফিল্ডের দিকে একই দিকে থাকে। খেয়াল করো, এই যে রোটেশনটা হচ্ছে, ও যে স্পিন করছে, তার একটা ম্যাগনেটিক ডিরেকশন থাকে, ম্যাগনেটিক মোমেন্ট যেটাকে আমরা বলি, ম্যাগনেটিক মোমেন্টের একটা নির্দিষ্ট দিক থাকে, তাই তো? সেই দিকটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের দিকে। আচ্ছা, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের দিকে হওয়াতে তখন কি হয়, অ্যালাইন উইথ দ্য ফিল্ড হওয়াতে তোমার হচ্ছে স্পিন স্টেটের এনার্জিটা কমে যায়। আর অপোজ যে ফিল্ডটা অপোজ করে মাইনাস হাফ, সেটা কি হয়, ডিরেকশন যেহেতু দেখো স্পিনটা করে হচ্ছে বিপরীত দিকে, বিপরীত দিকে স্পিন করাতে ডিরেকশনটাও কিন্তু তোমার অপোজ দ্য ফিল্ড। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন একদিকে আর হচ্ছে নিউক্লিয়াসের ডিরেকশন ভিন্ন দিকে, যার কারণে এটার এনার্জিটা বেড়ে যায়। অপোজ দ্য ফিল্ড এনার্জি লেভেলটা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে মাইনাস হাফ, একটা হচ্ছে প্লাস হাফ। ঠিক আছে, দুইটা এনার্জি স্টেটে বিভক্ত হয়। ঠিক আছে, এখানে একটু বলি। এখন দেখো, এখন আমরা বলবো রেজোনেন্স যাচ্ছি, খেয়াল করো। আমি কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের কথা আবার একটু বলে ফেলেছি। এখন যাব হচ্ছে অ্যাবজর্পশন অফ এনার্জির দিকে। এখন অ্যাবজর্পশন অফ এনার্জি কখন হবে? অ্যাবজর্পশন অফ এনার্জি হবে যখন তোমার, এই যে দেখো, একটা নিউক্লিয়াস, দ্য এনএমআর অ্যাবজর্পশন প্রসেস অফ এ প্রোটন। ঠিক আছে, মনে করো একটা প্রোটন প্লাস হাফ স্টেটে আছে, মাইনাস হাফ স্টেটে প্রোটন নাই। তখন কি হবে, আমি যে যখন রেডিও ফ্রিকোয়েন্সিটা দিব, রেডিও ফ্রিকোয়েন্সির যে একটা ফ্রিকোয়েন্সি থাকবে, ফ্রিকোয়েন্সির সাথে কোন ফ্রিকোয়েন্সিতে, দেখো রেডিও ফ্রিকোয়েন্সির যে ফ্রিকোয়েন্সিটা নিউক্লিয়াসের ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে ল্যামার ফ্রিকোয়েন্সির একটা সম্পর্ক আছে, ল্যামার ফ্রিকোয়েন্সিতে হুবহু ম্যাচ করবে, ঠিক সেই নিউক্লিয়াসটা ওই স্পেসিফিক রেডিয়েশনটা, ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশনটা অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করে কি করবে, যেহেতু এনার্জি সে অ্যাবজর্ব করেছে, লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে যাবে। ঠিক আছে, হায়ার স্টেটে গেলে কি হবে, অপোজ দ্য ফিল্ড হবে, ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন কিন্তু কিন্তু সে অপোজ করছে, কিন্তু সে কি করছে, এনার্জি যেহেতু সে অ্যাবজর্ব করেছে, সে কি করবে, লোয়ার স্টেট থেকে হায়ার স্টেট যাবে। এটা কি আমরা বলি হচ্ছে অ্যাবজর্পশন প্রসেস। ঠিক আছে, মানে রেজোন্যান্স, এটাকে আমরা বলি হচ্ছে রেজোন্যান্স, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। ঠিক আছে, তাহলে দেখো এই যেখানে, সরি, এগুলো তোমার বুঝতে পারবা পড়লেই, ক্লোরিনের উদাহরণ দেওয়া আছে। এই যে এখানে দেখো স্পিন স্টেট দুটা, যখন দেখো এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ছিল না, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু দেওয়া শুরু হচ্ছে এখান থেকে। যখনই ম্যাগনেটিক ফিল্ড দেওয়া শুরু হয়েছে, ইনক্রিজিং ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড যত বেশি বাড়বে, এনার্জি ডিফারেন্সটা দুটো স্টেটের মধ্যে তত বেশি বাড়বে। যখন ম্যাগনেটিক ফিল্ড ছিল না, তখন দুটো স্টেট কিন্তু খুব কাছাকাছি ছিল, হ্যাঁ, ডিজেনারেট ছিল। কিন্তু যখন আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি, যত বেশি ম্যাগনেটিক ফিল্ড বাড়াবো, দুটার স্টেটের মধ্যে গ্যাপটা তত বেশি বেড়ে যাবে। তো এই যে ইকুয়েশনটা তোমার এনএমআর এর, হ্যাঁ, the frequency of absorbed energy of NMR, NMR এর মধ্যে কোন এনার্জিটা, কোন ফ্রিকোয়েন্সিটা আসলে অ্যাবজর্ব হয়, এটা আমরা ইকুয়েশন দিয়ে বের করতে পারি। ঠিক আছে, তো কি হয় দেখো, প্রথমেই ইকুয়েশনটা কিভাবে আসে। The stronger the applied field, the greater the energy difference between the possible spin states. অবশ্যই দেখো, ইনক্রিজিং ম্যাগনেটিক ফিল্ড, আমি যখন ম্যাগনেটিক ফিল্ড বৃদ্ধি করি, তখন কিন্তু দুইটা এনার্জি ডিফারেন্সটা বেড়ে যায়। সেই অনুযায়ী আমরা লিখতে পারি ডেল্টা ই। তার মানে কি, ডেল্টা ই কোনটা, এইটা হচ্ছে ডেল্টা ই। delta E is a function of B naught. B naught হচ্ছে applied magnetic field, তার মানে delta E is a function of B naught. এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, the magnitude of the energy level separation also depends on the particular magnetogyric ratio gamma. Magnetogyric ratio হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ম্যাগনেটোজাইরিক রেশিও হচ্ছে প্রত্যেকটা নিউক্লিয়াসের জন্য কনস্ট্যান্ট। একটা নিউক্লিয়াসের ম্যাগনেটোজাইরিক রেশিও এক এক রকম। যেমন কার্বন 13 এর ক্ষেত্রে ম্যাগনেটোজাইরিক রেশিওটা খুবই
কম থাকে, প্রোটনের ক্ষেত্রে অনেক বেশি থাকে। এই কারণে সাধারণত প্রোটনের যখন আমরা প্রোটন এনএমআর নেই, তখন দেখা যায় যে খুব অল্প স্যাম্পল দিয়েই প্রোটন এনএমআর নেওয়া যায়। কিন্তু যখন কার্বন 13 নিব, তখন খেয়াল করবা যে প্রায় 20 গুণ অ্যামাউন্ট বেশি স্যাম্পল লাগবে কার্বন 13 নেওয়ার সময়। ঠিক আছে, মনে করো তুমি কোনো স্যাম্পল তৈরি করেছো, তোমার কার্বন 13 নিতে হবে, সেক্ষেত্রে তোমার কিন্তু স্যাম্পল অনেক বেশি অ্যামাউন্টে তৈরি করতে হবে, কারণ কার্বন 13 এর ম্যাগ্নেটোজাইরিক রেশিও সে খুব বেশি মাত্রায় তোমার হচ্ছে একটা হায়ার স্পিড লোয়ার স্পিড থেকে হায়ার স্পিড যেতে পারে না। ঠিক আছে, এনএমআর প্লাস আরেকটা কারণ হচ্ছে এনএমআর অ্যাক্টিভটাই কম, কারণ হচ্ছে কার্বন 13 এর পার্সেন্টেজ মাত্র হচ্ছে ন্যাচারাল অ্যাবান্ডেন্স হচ্ছে মাত্র 1.03%। একটা মলিকুল স্যাম্পল তুমি যখন নিবে, হ্যাঁ, তোমার 1 গ্রামের মধ্যে যতটুকু কার্বন 13 থাকবে, 2 গ্রামের মধ্যে আরো বেশি কার্বন 13 থাকার সম্ভাবনা থাকে। এই কারণে স্যাম্পল বেশি নিলে দেখা যায় যে তোমার পিক গুলো ভালো আসে, রেজোনেন্সটা ভালো হয়। ঠিক আছে, যদি স্যাম্পল কম দাও এনএমআর অনেক সময় হয় না কার্বন 13 এর ক্ষেত্রে। আচ্ছা, ম্যাগ্নেটোজাইরিক রেশিওটা আমি একটু বলি তোমাদের। ম্যাগ্নেটোজাইরিক রেশিও মানে হচ্ছে তোমার ম্যাগনেটিক মোমেন্ট ভার্সেস হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা রেশিও, একটা কনস্ট্যান্ট রেশিও। ম্যাগনেটিক মোমেন্ট খেয়াল করো, নিউক্লিয়াসটার ম্যাগনেটিক মোমেন্ট আর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কত অ্যাঙ্গেলে যে রোটেশন করার সময় একটা মান থাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওই মানটার ডিফারেন্সটা হচ্ছে মিউ বাই রো। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, দুটাই এই ভ্যালুটা কনস্ট্যান্ট, এই ভ্যালুটা কনস্ট্যান্ট। আচ্ছা, এখান থেকে যে ম্যাগনেটোজাইরিক রেশিওটা আসবে, সেই রেশিওটা আবার কিসের উপর ডিপেন্ডেন্ট খেয়াল করো, সেটাও কিন্তু ফাংশন অফ is a constant for each nucleus and determines the energy dependence on the magnetic field। তার মানে তোমার হচ্ছে ম্যাগনেটিক জাইরিক রেশিওটাও তোমার হলো এই ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড যদি আমি বাড়াতে পারি তখন কি দেখা যায়, তোমার হচ্ছে এনার্জি সেপারেশনটাও বেশি বেড়ে যায়। ঠিক আছে, যার কারণে ম্যাগনেটিক ফিল্ডের উপরও ম্যাগনেটোজাইরিক রেশিওটা ডিপেন্ড করে। তার মানে ডেল্টা ই ইজ এ ফাংশন অফ ম্যাগনেটোজাইরিক রেশিও প্লাস, যেটা ইকুয়েশনটাকে এক করে দিয়েছে, বি নট এর উপরও ডিপেন্ডেন্ট, আবার ম্যাগনেটোজাইরিক রেশিওর উপরও ডিপেন্ডেন্ট এইটা। ঠিক আছে, যেটা বলেছিলাম যে তোমার হচ্ছে কার্বন 13 এর ক্ষেত্রে তোমার ডেল্টা ইটা অনেক কম থাকে, যেহেতু ম্যাগনেটোজাইরিক রেশিওটা কম। আবার প্রোটনের ক্ষেত্রে ম্যাগনেটোজাইরিক রেশিও বেশি হওয়ার কারণে ডেল্টা ইটা বেশি হয়। এই কারণে ডেল্টা ই অলসো এ ফাংশন অফ ম্যাগনেটোজাইরিক রেশিও। ঠিক আছে, এই জন্য দুইটার ইকুয়েশনটাকে আমার এক করে দিয়েছে, যেহেতু ডেল্টা ই দুইটার উপর ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে বি নট আর একটা হচ্ছে ম্যাগনেটোজাইরিক রেশিও। দুটোকে যদি আমি এক করি, তার মানে ম্যাগনেটোজাইরিক রেশিও এবং বি নট এর উপর ডিপেন্ড করছে। ডেল্টা ই ইজ এ ফাংশন অফ ম্যাগনেটোজাইরিক রেশিও প্লাস বি নট। এখন দেখো ডেল্টা ই ইকুয়ালস টু আমরা আবারও জানি এইচ নিউ, এটা আমরা আগে থেকে জানি, সেটা হচ্ছে প্ল্যাঙ্কস ইকুয়েশন থেকে আসছে। ডেল্টা ই ইকুয়ালস টু এইচ নিউ। এখান থেকে তুমি যদি ইকুয়েশন সলভ করো, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস যে রোটেট করে, ঠিক আছে, রোটেট করার সময় একটা কোয়ান্টাইজড ওয়েতে ফলো করে। আমার যে কোয়ান্টাইজড কথাটা বলেছি, রোটেশনটা হয় হচ্ছে কোয়ান্টাইজড ওয়েতে। তো কোয়ান্টাইজ ইন ইউনিটটা হয় তোমার হচ্ছে h/2π। ঠিক আছে, যেমন আমরা বলি ফ্রিকোয়েন্সি যখন হয়, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি যখন অ্যাবজর্পশন হয় 2 নিউ 2 নিউ অথবা 3 নিউ, এই ইয়াতে একটা নর্মাল ইন্টিজারের মধ্যে ফলো করে। কিন্তু যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, যখন স্পিন রোটেট করবে, সেক্ষেত্রে তোমার কোয়ান্টাইজেশনটা হবে তোমার হচ্ছে h/2π। ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়ায়, ম্যাগনেটোজাইরিক রেশিও h/2π ইন্টু বি নট। যেহেতু তোমার রোটেট করছে, স্পিনটা নিউক্লিয়াসটা স্পিন করছে, স্পিনের একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকতে সেটা তোমার কোয়ান্টাইজড হয় হচ্ছে h/2π এই রেশিওতে। ঠিক আছে, এই ইউনিটে h/2π অথবা 2h/2π অথবা 3h/2π এরকম আর কি, কিন্তু মেইন আমরা ধরবো হচ্ছে h/2π। তো সেক্ষেত্রে যদি এরকম হয়, দুটো ইকুয়েশন আমরা সলভ করে, এখানে h নিউ থাকবেই, ইকুয়ালস টু h নিউ আগেই ছিল। ঠিক আছে, এখান থেকে আমরা নিউ এর ইকুয়েশনটা যদি সলভ করি, যদি নিউটা বের করি, তাহলে আসে হচ্ছে ম্যাগনেটোজাইরিক রেশিও বাই 2π ইন্টু বি নট। এখান থেকে আমরা হচ্ছে আসলে কোন স্পেসিফিক ফ্রিকোয়েন্সিটা অ্যাবজর্ব করবে এনএমআর এর ক্ষেত্রে সেটা বের করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে অনেক সময় পরীক্ষা কিন্তু আসে যে
ফ্রিকোয়েন্সি অফ এনএমআর, ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্ব এনার্জি ইন এনএমআর, মানে কোন স্পেসিফিক ফ্রিকোয়েন্সিটা অ্যাবজর্ব হয় সেটা কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, দ্য মেকানিজম অফ অ্যাবজর্পশন রেজোন্যান্স, এটা পড়িয়েছে আগে, তারপর আবার একটু দেখো যেটা আমরা বলছিলাম, না হলে আমার ফ্রিকোয়েন্সিটা আসছে কিনা। না, ম্যাম আপনার কি খারাপ লাগতেছে? একটু টায়ার্ড লাগে বুঝছো, কথা বলতে গেলে একটু টায়ার্ড লাগে। ম্যাম আজকে এই পর্যন্ত থাক ম্যাম, অনেক পরে হয়েছে ম্যাম। কেন ম্যাম তোমাদের আমাদের বোরিং লাগতেছে আমরাও টায়ার্ড পড়াশোনা? হয়ে যাই না ম্যাম বোরিং না, অনেক পরে ফেলছি ম্যাম, আগে পড়াশোনা। এটা তো আগে পড়েছো তাই না? হ্যাঁ ম্যাম ভুলে গেছি, আবার দেখতে হবে। আচ্ছা, না আর একটু পরে দাঁড়া, অনেকদিন পরে পড়ালাম তো। শোনো, করোনা হলে যাদের হচ্ছে তারা বুঝবা বুঝছো, কারণ একটু না একটু টায়ার্ড লাগে, কষ্ট হয় বুঝছো, যে ম্যাম হাঁটতে আপনি গেলে তো আরো রেস্ট নেন কষ্ট ম্যাম, হয়। সমস্যা নাই, আপনি রেস্ট না নেন না ম্যাম, না, আমাদের আরে না, কোর্স অনেক প্রায় শেষের দিকে প্রায়। ওই শেষের দিকে এনএমআর, এই এনএমআর চ্যাপ্টারটা এত বড়, চিন্তা করতে পারবো না ম্যাম কত আমাদের পার্ট অন্য আছে। কোর্সের একটা চ্যাপ্টার শেষ হয় নাই, আর আপনি 3 চ্যাপ্টার শুরু করছেন অলরেডি মাশাআল্লাহ। শোনো, আমি তো তোমাদেরকে খুব মানে প্রতিদিন আমি হচ্ছে কি প্রতিদিন ক্লাস নেই, আমার যে শিডিউল থাকবে শিডিউলটা আমি মিস করি না, এটুকুনি আমার। আর যেটুকু পড়ানো আমি তো ম্যাম আমরা পড়াবো। কিছু ক্লাস ম্যাম অফলাইনে করি ম্যাম, এভাবে সেভাবে অনলাইন শেষ হয়ে যাবে ম্যাম। অফলাইন কিভাবে করবা বলো, অফলাইন তো ক্লাস ম্যাম খুলবে ম্যাম না। এই জন্য স্লো পড়ালে ম্যাম হচ্ছে যে আমরা অফলাইনে ক্লাস করতে পারবো না। ও আচ্ছা, হ্যাঁ শোনো, তখন আমি বলি তোমাদের যে সমস্যা থাকবে অফলাইনে, মানে যখন থেকে ডিপার্টমেন্ট খুলে ভার্সিটি খুলে, তখন আমি তোমাদেরকে অফলাইনে যে কোনো প্রবলেম থাকলে সেটা আবার রিপিট করব, সমস্যা নেই, মানে একটা ওভারঅল ক্লাস আমি নিব মানে ডিপার্টমেন্ট খুললে। হ্যাঁ, আর চান্স নাই তোমাদের, তোমাদের অ্যাটলিস্ট মাস্টার্স হওয়ার চান্স নাই বুঝছো, কারণ তোমার তো অলরেডি একটা একটা পেন্ডিং ব্যাচ তো অলরেডি পড়ে আছে, ওদের ওদের পরীক্ষা হয় নাই, ওদের একটা সম্ভাবনা আছে অনলাইনে যদি করোনা যদি বাড়ে সেক্ষেত্রে একটা সম্ভাবনা হতে পারে। হ্যাঁ, কারণ করোনা যেভাবে বাড়ছে এখন ম্যাম কি। ওনাদের তো যারা নন সিস ম্যাম ওদের তো ল্যাবই শুরু হয় নাই, তো ল্যাব না হ্যাঁ হ্যাঁ, হলে তো ল্যাবই ম্যাম করানো আসলে হয় নাই। হ্যাঁ সেক্ষেত্রে ওনার অনলাইনে হওয়ার কোনো স্কোপ নাই ম্যাম। হ্যাঁ সেটা তো আছেই, কিন্তু তারপর টিচাররা কি ডিসিশন নেবেন, কারণ সরকার থেকে কি সিদ্ধান্ত হবে সেটা আমরা জানি না, তাই না? আচ্ছা, এটা একটু পড়াই দিই তোমাদের, এই সাইডটা একটু পড়াই দিই। দেখো, মেকানিজম অফ অ্যাবজর্পশন যেটাকে আমরা বলছি রেজোন্যান্স, এটা কিন্তু আগে আমরা পড়েছি। তারপরে দেখো একদম যদি ল্যামার ফ্রিকোয়েন্সি এখানে আনি, when the magnetic field is applied the nucleus begins to precess মানে হচ্ছে ঘুরতে শুরু করা, about its own axis মানে নিজের এক্সিস বরাবর নিউক্লিয়াসটা রোটেট করতে থাকে, own axis of spin with angular frequency ওমেগা। ওমেগা যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে সামটাইমস ইটস কল ল্যামার ফ্রিকোয়েন্সি, মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে যখন একটা এক্সিস বরাবর কোনো চার্জড পার্টিকেল ঘুরতে থাকে তার যে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ অ্যাঙ্গুলার যে ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা বলি হচ্ছে ওমেগা অথবা ল্যামার ফ্রিকোয়েন্সি। The stronger the applied field, খেয়াল করো, the stronger the applied field, the higher the rate of precision। হ্যাঁ, তোমার হচ্ছে আমি যত বেশি তোমার হচ্ছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের মানটা বাড়াতে পারবো, খেয়াল করো এক্সটার্নাল যেহেতু আমি বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের মান কিন্তু আমি কমাতে বাড়াতে পারবো। যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের মানটা বাড়িয়ে দেই তাহলে প্রেসিশন অফ ফ্রিকোয়েন্সি, তার মানে ল্যামার ফ্রিকোয়েন্সিটাও বেড়ে যায়। ঠিক আছে, নিউক্লিয়াসটা অনেক বেশি দ্রুত রোটেট করতে থাকে নিজ এক্সিস বরাবর। ঠিক আছে, যেটাকে আমরা বলছি ল্যামার ফ্রিকোয়েন্সি। সেকেন্ড কথাটা দেখো, নিউক্লিয়াস ইজ চার্জড, নিউক্লিয়াস ইজ চার্জড, দ্য প্রেসিশন জেনারেটস অ্যান oscillating electric field of the same frequency ওমেগা। যেহেতু চার্জ একটা পার্টিকেল রোটেট করছে, আমরা যেটা কি বলেছিলাম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেই ম্যাগনেটিক ফিল্ডের সাথে আবার দেখো একটা মানে ম্যাগনেটিক কারেন্ট তৈরি হয়, যেটাকে বলা ম্যাগনেটিক কারেন্টই বলি। আসলে ম্যাগনেটিক কারেন্টের মধ্যে একটা ইলেকট্রিক কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে তোমার ম্যাগনেটিক কম্পোনেন্ট থাকে। যে ইলেকট্রিক ফিল্ডটা আছে তার যে ফ্রিকোয়েন্সিটা ল্যামার ফ্রিকোয়েন্সির হুবহু সমান হয়। ঠিক আছে, if radio frequency waves of these frequency are supplied, খেয়াল করো আমি যখন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করছি, এই যে রেডিও ফ্রিকোয়েন্সি, হ্যাঁ এই যে নিউক্লিয়াস, এই যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড আমি দিয়েছি এখানে, তোমার এই এক্সিস বরাবর নিউক্লিয়াসটা রোটেট করছে
একটা নির্দিষ্ট ল্যামার ফ্রিকোয়েন্সি অনুযায়ী, তাই তো? এই যে দেখো রোটেশন, এই যে রোটেট করছে, রোটেশনের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার 60 মেগাহার্জ, ঠিক আছে? 60 মেগাহার্জে রোটেট করছে এই ল্যামার ফ্রিকোয়েন্সিটা। এখন আমরা কি বলছি, এই ল্যামার ফ্রিকোয়েন্সি একটা ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট থাকবে, তাই তো? ইলেকট্রিক ফিল্ড সাথে যখন আমি রেডিও ফ্রিকোয়েন্সির একটা রেঞ্জ ইউজ করি, আমি কি শুধুমাত্র 60 মেগাহার্জ ইউজ করছি তা কিন্তু না, আমি কিন্তু একটা রেঞ্জ অফ রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করি। তো এখানে তোমার তৈরি হচ্ছে 60 মেগাহার্জ, ল্যামার ফ্রিকোয়েন্সি আসছে 60 মেগাহার্জ। এখন আমি যে রেডিও ফ্রিকোয়েন্সি দিব সেই রেঞ্জের মধ্যে যদি 60 মেগাহার্জ থাকে, সেই ঠিক 60 মেগাহার্জের ফ্রিকোয়েন্সিটা এই নিউক্লিয়াসটা অ্যাবজর্ব করে নেবে, ঠিক আছে? অ্যাবজর্ব করবে, তার মানে কখন হচ্ছে অ্যাবজর্পশন, কখন অ্যাবজর্পশন অথবা আমরা বলছি রেজোনেন্স। তাহলে রেজোনেন্সটা কখন হচ্ছে, যখন এই যে ফ্রিকোয়েন্সিটা ল্যামার ফ্রিকোয়েন্সিটা এইচ নিউটা, এইচ ওমেগাটা, এই মানে রেডিও ফ্রিকোয়েন্সির যে আপকামিং যে ফ্রিকোয়েন্সিটা আছে সেখানে যখন হুবহু মিলে যাচ্ছে, তার মানে রেঞ্জের মধ্যে যদি 60 মেগাহার্জ থাকে, ঠিক হুবহু সেই ফ্রিকোয়েন্সিটাই নিউক্লিয়াসটা অ্যাবজর্ব করবে, ঠিক আছে? দ্য এনার্জি ক্যান বি অ্যাবজর্ব দ্য ফ্রিকোয়েন্সি নিউ মানে হচ্ছে তোমার আপকামিং রেডিও ফ্রিকোয়েন্সিটা অফ দ্য অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট অফ দ্য ইনকামিং রেডিয়েশন রেডিও ফ্রিকোয়েন্সি just matches the frequency omega of the electric field generated by the precessing nucleus, ঠিক আছে? তার মানে কি যে তোমার প্রেসেসিং যে নিউক্লিয়াসটা আছে তার যে ইলেকট্রিক কম্পোনেন্টটা আছে এবং রেডিও ফ্রিকোয়েন্সির যে ইলেকট্রিক কম্পোনেন্ট যখন ম্যাচ করছে তখন কিন্তু অ্যাবজর্পশনটা হচ্ছে অথবা রেজোনেন্সটা হচ্ছে। রেজোনেন্স হলে কি হবে আমরা জানি, এই যে রেজোনেন্স অ্যাবজর্পশন যখন অকার্স তখন কি হবে, নিউক্লিয়াসটা বিপরীত দিকে স্পিন করা শুরু করবে, যেটা হচ্ছে অপোজ দ্য ফিল্ড। ওর ডিরেকশন একদিকে, ওর ডিরেকশন কিন্তু বিপরীত দিকে, অপোজ দ্য ফিল্ড, যেটা -হাফ স্পিন স্টেটে নিউক্লিয়াসে যখন চলে যাবে, ঠিক আছে? এটাকে আমরা বলছি রেজোনেন্স। The two fields can couple and energy can be transferred from incoming radiation to the nucleus, thus causing a spin change. একটা spin change হলো, প্লাস হাফ থেকে মাইনাস হাফ হয়েছে। The condition is called resonance. The nucleus is said to have resonance with the incoming electromagnetic wave অথবা radio frequency wave, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার অ্যাবজর্পশন প্রসেস। আচ্ছা এইদিকে না যাই, তোমরা কি, আমার প্রশ্ন হচ্ছে, আমি 1 2 3 4টা স্লাইড পড়েছি, 4টা কি 5টা বই থেকে একটা, তোমার এখানে তোমাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? মানে না ম্যাম, কোনো সমস্যা নেই। তোমরা সবাই বুঝতে না, ma'am। পারছো আমি যেটা বলেছি এতক্ষণ ধরে? জি জি ম্যাম। ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি। ভালো। আচ্ছা, তো তাহলে কালকে আবার ক্লাস আছে ইনশাআল্লাহ, কালকে বাকিটুকুন পড়াবো, বাকি পার্টগুলো পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে কালকে পড়াই দিব। তোমরা কিন্তু আমি ম্যাম কালকে, আপনি কতদিন রেস্ট নিতে পারেন ম্যাম, আপনার তো না আসলে এটা থাকবেই, বুঝছো? আমি যে তোমার 1 সপ্তাহ রেস্ট নিলাম, বুঝছো? আমার এই যে মানে উইকনেস এর কোনো ইমপ্রুভমেন্ট নাই, বুঝছো? ঘ্রাণ স্বাদের কোনো ইমপ্রুভমেন্ট হবে নাই। ইনশাআল্লাহ ম্যাম। এটা তোমার হচ্ছে